তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমার ভাইপো গ্রাম থেকে শহরে পড়াতে এসে আমাদের বাড়িতে থাকতে লাগলো, আমার মেয়েকেও সে পড়াতে লাগলো, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না, আর সেটা হলো এই যে সে প্রত্যেক দিন সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন, আর কি জানি বন্ধ ঘরের ভিতরে সে কি করত। একদিন আমি আমার ঘরে লুকিয়ে গেলাম, আর এরপর এটা দেখে আমার নিজের চোখে আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না যে সে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প, নতুন নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার বরের হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে ফাঁকা মরুভূমি হয়ে গিয়েছিল। আমার যে তিনটা মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়াত, এখন তারা একদম চুপ হয়ে গিয়েছিল। নিজের বাবার চলে যাওয়া হঠাৎ করেই তাদেরকে ভেঙে চুডে চুরমার করে দিয়েছিল। অনেক কম বয়সে তারা নিজের বাবাকে হারিয়ে ফেলেছিল। বোধহয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেউ কোনোদিনও নিতে পারবে না, কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি আর আমার মেয়েরা সময়ের সাথে সাথে সেই যন্ত্রণার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে লাগলাম, কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না। ঘড়ির কাঁটার মতো টিকটিক করার সাথে সাথেই আমরা শুধু আমাদের কাজটুকু করতে থাকতাম। এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত রং মুছে ফেলেছে। এরপর আমার ভাইপো রাজু যখন এই শহরে পড়তে এলো, তখন যেন আমার ফাঁকা ঘরে আবার খুশি পা রাখল। তার এখানে আসার পরই ঘরের সেই নিঝুম অবস্থা কেটে গেল, আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল। রাজু আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার বাঁচা শিখিয়ে দিল, কিন্তু সে আমার কাছে খুবই লজ্জা পেত। আমার মেয়েদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল, আর সবাই মিলে একসাথে ঘরের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল। আমার মেয়েদের খিলখিলিয়ে হাসতে দেখে আমি যেন আবার বেঁচে উঠেছিলাম। আমি খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম। আমার বিবাহিত জীবন টিকে ছিল মাত্র 9 বছর, তার মধ্যে আমার তিনটা ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল। আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটাই ছোট। আমার বর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, আর এভাবে আমাকে ছেড়ে তিনি চিরজীবনের জন্য চলে গেলেন। আরও একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে রেখে দিয়েছিল। আমার বোনের সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি সহ্য করতে পারিনি, এবং তাই আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য তো বাঁচতেই হতো। বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দ্বিতীয়বার বিয়ে করব না, আর আমার মেয়েদের মাথার উপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না। আমি আমার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম, আর কারোর উপর ভরসাও করতাম না। এরপর আমি একটা স্কুলে চাকরি করা শুরু করলাম। সকালবেলা আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিতাম, আর নিজেও তৈরি হয়ে স্কুলে চলে যেতাম। আবার ফেরার সময় তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসতাম। আমার জীবনে এত বড় লোকসান হয়ে গিয়েছিল যে আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল, আর এবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম। এরকম অবস্থায় যখন রাজু আমাদের জীবনে আসলো, তখন মনে হলো জীবনে নতুন রং ফিরে এসেছে। যেন আমার কাছে একদম আমার বাচ্চাগুলোর মতোই ছিল। কলেজে পড়ার জন্য শহরে এসেছিল। আমি ওকে আমার মেয়েদেরকে পড়ানোর কথা বললাম যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি। রাজ্য তো ভীষণ ভালো ছিল, ছেলে ছিল তো কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলতো না, সবসময় মাথা নিচু করে কথা বলতো। আর আমি এই ব্যাপারটাতে ভীষণ খুশি হতাম যে রাজুর মা ওকে কত ভালো শিক্ষা দিয়েছে। রাজু ছিল আমার যায় ছেলে, তার মানে আমার বরের ভাইপো রাজু আমার 3 মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল। আর যবে থেকে রাজু ওদেরকে পড়ানো শুরু করেছিল, তারা পড়ায় খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল। না হলে তো নিজের বাবাকে হারানোর পর ওদের 3 জনের পড়াশোনা একদম খারাপ হয়ে যায়। স্কুল থেকে ওদের 3 জনের নামে নানা রকম অভিযোগ আসতে থাকত, কিন্তু রাজু ওদের 3 জনেরই পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল। আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম। রাজু আমার বাচ্চাদের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ত, আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত, আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম। কিন্তু ও সবসময় নিজের ঘরে বসে একা খাবার খেত। ও আমার কাছে ভীষণ লজ্জা পেত, আর আমি ওর সাথে কোনো রকম জোর জবরদস্তি করতাম না। ও 4 বছর আমাদের সাথে ছিল, আমি বিশ্বাস করতাম যে ও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে। রাজু আসার পরে ছোট ছোট কাজও হয়ে যেত। ঘরের বিভিন্ন জিনিসপত্র নিজেই বাজার থেকে নিয়ে আসত, আর কখনো কখনো ঘর পরিষ্কার করে দিত নিজেই। আমি কোথাও না কোথাও রাজুর মধ্যে আমার বরকে দেখতে পেতাম। ও একদম নিজের কাকার মতো তৈরি হয় এ ছিল।
যতদিন আমার বর বহুদিন বেঁচে ছিল সবসময় সে আমাকে সাহায্য করত, সেও রাজুর মতো ছোট ছোট ব্যাপার খেয়াল করত। আমার মোহনের প্রেম করে বিয়ে হয়েছিল, মোহন ও নিজের ভাইপোর মতো শহরে পড়তে এসেছিল আর কলেজে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু ওই সময় মোহনের কোনো আত্মীয় ছিল না শহরে, এজন্য মোহন হোস্টেলে থাকত। 5 বছর আমি আর মোহন একে অপরকে ভালোবেসে একসাথে ছিলাম, আর যেই না পড়াশোনা শেষ হলো মোহন নিজের বাড়িতে আমার কথা বলেছিল আর সবাই ভীষণ খুশি হয়ে রাজি হয়েছিল। আমার বাড়ির লোক তো প্রথম থেকেই মোহনকে জানত, কেননা আমি বেশিরভাগ সময় মোহনের কথা বাড়িতে বলতাম, এজন্য যখন মোহনের বাড়ির লোক আমাদের সম্বন্ধে ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল, আমার বাবার সাথেই হ্যাঁ করল। যেদিন আমি মোহনের বউ হলাম মনে হয়েছিল সে আমার যেন সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। মোহনের সাথে কাটানোর সময়গুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল। বাড়ি ছেড়ে আমি মোহনের কাছে এসেছিলাম আর তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি। আমি মোহনের সাথে খুব সুন্দর জীবনযাপন করছিলাম। আমাদের বিয়ে হলো আর 9 বছরের মধ্যেই ভগবান আমাকে এত মিষ্টি মিষ্টি তিনটা মেয়ে উপহার ছিল। মোহনের একমাত্র ভাইপো আর রাজু কিনা আমারে যত্নে খেলা করছে, আমার মানসম্মানকে ধুলো মিশিয়ে দিল কিভাবে, কখন আর কেন আমার ভিডিও বানিয়েছিল। যখন আমি বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম ও মাথা নিচু করে বলল, আমি আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি, আপনাকে আমি রোজ দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আর আজ নয়, আমি সবসময় আপনাকে পছন্দ করতাম। যখন আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম নিজের উপর আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, আর একদিন আমি আমার বন্ধুদের সে কথা বলেছিলাম আর ওরাই আমাকে বুদ্ধি দিয়েছিল যে আমি যেন আপনার বাথরুমে ক্যামেরা লাগাই আর আপনাকে বাথরুমে ওভাবে দেখি আমি শরীরের সুখ নিতে পারি। একদিন আমি কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছিলাম আর আপনি সেদিন তখনও ঘরে ফেরেননি, স্কুলে ছিলেন, আর এই ব্যাপারটা সুযোগ নিয়ে আমি আপনার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রাখলাম। রাজুমা নিচু করে অসভ্যের মতো কথাগুলো বলতে লাগল আর আমি ওর এই অদ্ভুত আচরণে আর ওই নোংরা সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এরকম করার সময় তোমার লজ্জা পেল না? তুমি ভুলে গেছ আমি তোমার কাকিমা হই, তুমি তো আমার ছেলের মতো। আমার কথা শুনেও হাসল, হাসতে হাসতে বলল যে আপনি কোনো ভুল ধারণার মধ্যে বাস করছেন। আপনার বরের মৃত্যু হয়েছে আর তাই আপনি এখন আর আমার কাকিমা নন, আর যদি আজ কাকু বেঁচে থাকতেন তাহলেও আপনি আর আমি একে অপরের জন্য পড়ে থাকতাম, আপন হতাম। আমি যখন থেকে আপনাকে দেখেছি আপনার চেহারা আমার চোখের সামনে ঘুরতে থাকে, আর এরকম অবস্থায় আমার নিজেকে আটকানো ভীষণ কঠিন হয়ে পড়ে। যখন আমি কলেজে গেলাম তো ওখানে আমি আমার বন্ধু বানালাম আর ওরা আমার মনের ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলল আর আমাকে আমার জীবনে এমন একটা জিনিস উপহার দিল যেটা আমি প্রথমে কখনো দেখিনি। আমি আপনাকে কাকিমার চোখে একদমই দেখি না, আর আমার জন্য আপনি একটা মহিলা। শুধুমাত্র ওর কথা শুনে আমি আরও একটা থাপ্পড় লাগালো ওর মুখে। ও আমাকে খুব সহজেই আয়না দেখিয়ে দিয়েছিল, যেটা আমি এতদিন দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ও যে এতটা অসভ্যের মতো কথাগুলো বলবে যে আমরা একে অপরের জন্য পরিজন্য ইত্যাদি, আমার মনে হলো যে ওকে আমার আসলে নিজের বাড়িতে রাখাই উচিত হয়নি। কিন্তু আমি কি করে জানব যে আমার বিশ্বাস কেউ এভাবে নষ্ট করে ফেলবে আর নিজের সীমারেখাটুকু ভুলে যাবে? আমি সাথে সাথে ওর ল্যাপটপ থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম আর এটা দেখে আমার হাত পা কাঁপছিল যে ওর ল্যাপে আমার কতটা ভিডিও ছিল। আমি ওকে বললাম যে এখনই এই মুহূর্তে তুমি নিজের জিনিসপত্র নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। ও বলতে লাগলো যে ও আমাকে ভালোবাসে আর আমাকে আপন করতে চায়। আমি কড়াভাবে রাজুর দিকে তাকালাম আর ওকে বললাম, আমি কোনো তামাশা চাই না, এজন্য খুব ভালো হয় যে চুপচাপ তুমি আমাদের জীবন থেকে বেরিয়ে যাও। আমি ওকে বললাম যে রাজেশকে আমি এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু দ্বিতীয়বার আমার সামনে তুমি নিজের মুখ দেখাবে না। আমার কথা শুনে সে চুপ করে নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। আমি জানতাম রাজুর যা বয়স সেই বয়সে ছেলেরা এরকম বয়সের আবেগে বিগড়ে যায় আর এরকম ভুল করে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে ও এরকম এত অসভ্যতা করবে। রাজস্থানে গভীর রাতে চুপচাপ আমার বাড়ি থেকে চলে গেল। আমি আমার মেয়েগুলোকে আমার কাছে টেনে নিলাম। রাজু নিজে তো চলে গিয়েছিল, কিন্তু আমাকে পর আর নিজের মধ্যে তফাৎ খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। আমি জানতাম যে ঈশ্বর প্রত্যেকটা সম্পর্কেই জন্য সীমারেখা রেখেছেন, যাতে মানুষকে কোনো লোকজনের মুখোমুখি না হতে হয়। আমি বিশ্বাস করতাম যে রাজু আস্তে আস্তে করে যতই নিজের জীবনে এগিয়ে যাবে ততই ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আমি রাজেশকে এ ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু রাজু আমাকে একটা বড় শিক্ষা শিখিয়ে দিয়ে গেল। এখন আমি আমার জীবনে আর কোনোদিন কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।